হ্যালো ছাত্ররা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রসায়ন সূত্রে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজ আমরা তো শুরু করব পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট জানো, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমাদের টোটাল 35 মার্কসের ভেতর 8 নাম্বার এখান থেকেই থাকে। আরেকটা সমস্যা, যেটা বেশিরভাগ ছেলেরা যেটা ভাবে যে পি ব্লক খুবই টাফ চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন প্রেডিক্ট করা যায় না বা বলা যায় না ঠিকভাবে। আর আর কি হয় যে ভয় পায় যে মুখস্থ করতে হবে হয়তো। আমি বলছি এটা মুখস্থ করার সাবজেক্ট নয়, চ্যাপ্টার নয়। এটাকে সুন্দরভাবে যদি আমি বুঝো, ঠিক আছে, যদি ট্রেন্ড মনে রাখো, তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না। আর এখান থেকে সুন্দর প্রচুর 8-এর 8 মার্কসই তোমাদের উঠে আসে। সুতরাং এ নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি আজ যেভাবে পড়াবো, তোমরা যদি এটা ফলো করো তো তোমাদের কোনোভাবে অসুবিধা হবে না। আর সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে, কোনো মুখস্থ করার দরকার নেই। তবে হ্যাঁ, পি ব্লক এলিমেন্ট ডাটা বেসড, সুতরাং ডাটার জন্য আমি তোমাকে একটা মাত্র স্লাইড থাকবে, পেজ থাকবে টোটাল ওভারঅল ভিডিওতে। সেই পেজটাই শুধুমাত্র মুখস্থ করতে হবে। আমি সেটা বলে দেবো, লিখে দেবো, সেটা প্র্যাকটিস করলেই মুখস্থ করার পার্ট শেষ হয়ে যাবে। আর তোমাদের পি ব্লক এলিমেন্ট থেকে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে, এটা বড় চ্যাপ্টার, এটাকে ধৈর্য ধরে পড়তে হবে। সুতরাং যেভাবে পড়বে, সুতরাং চলো দেখি কোন 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 টপিকগুলো রয়েছে। যে টপিকগুলো রয়েছে আমি একবার তোমাদের প্রথম ডিসকাস করে দিই। সো পি ব্লক এলিমেন্ট, যদি তোমরা দেখো যে পি ব্লক এলিমেন্ট যেই অ্যাডভান্সের জন্য যে পি ব্লক এলিমেন্ট, প্লাস তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য যে টপিকগুলো রয়েছে পি ব্লক এলিমেন্টে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে রয়েছে। এই দেখো, যে পিরিয়ডিক ট্রেন্ড রয়েছে, প্রপার্টিজ রয়েছে, ইনার্ট পেয়ার এফেক্ট রয়েছে, অ্যালোট্রপস রয়েছে, আর অক্সোসিড তার বন্ডিং, আর কিছু কি কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, তোমার পিরিয়ডিক ট্রেন্ডের ভেতর যে পয়েন্টগুলো আসছে, সেগুলোর ভেতর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন গেইন এনার্জি, আর ইলেকট্রন নেগেটিভিটি। ঠিক আছে, আর কি থাকছে, ইনার্ট পেয়ার এফেক্ট থাকছে। ঠিক আছে, ইনার্ট পেয়ার এফেক্টের মধ্যে তার ডেফিনেশান কোন কোন ব্লকে লাগে সেগুলো রয়েছে। আর অ্যালোট্রপস রয়েছে। অ্যালোট্রপসগুলোর ভেতর তোমার যেটা রয়েছে কার্বন, ফসফরাস, সালফার, এদের অ্যালোট্রপসগুলো রয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে, ফসফরাস অক্সো অ্যাসিডসগুলো রয়েছে, আর কিছু কি কনসেপ্ট রয়েছে। তাহলে বোঝা গেল যে আমাদের কোন কোন টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে, তাহলে কোন কোন টপিকগুলো আমাদের কভার করতে হচ্ছে, যে পিরিয়ডিক ট্রেন্ড, ইনার্ট পেয়ার এফেক্ট, অ্যালোট্রপ, অক্সো অ্যাসিডস। আর এবার আমি একটা জিনিস আমি তোমাদের আরও ডিটেলস সেটা বলে দিই। আরও ডিটেলসে বললে যে টপিকগুলো তোমাদেরকে কভার করতে হবে, সের ভেতর আমি একটা জিনিস বলি, আমরা 3টে পার্টে এটা কভার করব। ঠিক আছে, 3টে পার্টে কভার করার ভেতর ফার্স্ট পার্টে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে টাইপ অফ এলিমেন্ট, ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক রেডিয়াই। ঠিক আছে, টাইপ অফ এলিমেন্টের ভেতর কী ধরনের এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভিটি, তার কী শো করে, সিনথেটিক্যালি কোনটা প্রিপেয়ার করা হয়, কোনটা আর্থ ক্রাস্টে বেশি পাওয়া যায়, পরীক্ষায় যেগুলো আসে, যেগুলো মেনলি যে জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে বোর্ডের পরীক্ষায় যেগুলো আসে। ইলেকট্রনিক কনফিগারেশান যেটা সব থেকে বেসিক পার্ট, এটা ইলেকট্রনিক কনফিগারেশান ঠিকঠাকভাবে না জানার জন্য সবই হয়তো আমি ট্রিক বলে দেবো কীভাবে মনে রাখবে। অ্যাটমিক রেডিয়াই, আয়নাইজেশন এনার্জি, এই আয়নাইজেশন এনার্জি কীভাবে মনে রাখবে, ট্রেন্ডগুলো, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি কোথায় কোথায় অ্যাপ্লাই হবে। ঠিক আছে, ইনার্ট পেয়ার ইফেক্ট এবং ফার্স্ট অ্যাটম অফ দ্য গ্রুপ। ঠিক আছে, তাদের কী কী পড়বে ফার্স্ট পার্টে, আমরা এই পার্ট ওয়ানে আমি এইটাই পড়বো। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড পার্টে ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন, বিভিন্ন অ্যালোট্রপসগুলো সব পড়ে নেবো। কার্বনের পড়বো, ফসফরাসের পড়বো, সালফারের পড়বো। তার পার্ট থ্রিতে আমরা বিভিন্ন ধরনের অক্সো অ্যাসিডের স্ট্রাকচার পড়বো, তার রিঅ্যাকশনস পড়বো, ব্যাক বন্ডিং, ব্রিজ বন্ডিং, অর্ডার, বয়লিং পয়েন্ট, আর ব্রিজ বন্ড ডিসোসিয়েশন এনার্জির বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বিডি। এগুলো আমরা সব এক পর করে পড়বো। ফার্স্ট পার্টে তাহলে আমাদের কি থাকছে, যে এই চলো তাহলে শুরু করি। ফার্স্ট পার্টে কী রয়েছে তোমাদের, যেটা হয় প্রথম একদম যে টপিকটা, যে আমি বলবো যে তোমরা
পিরিয়ডিক টেবিলটা ভালো করে তোমাদেরকে মনে করতে হবে। এখানে দেখো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে মেটাল, নন মেটাল আর মেটালয়েড আর রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস কী কী থাকছে আমরা সেটা ভালো করে আমাদেরকে তার আগে জানতে হবে। সেটা জানার আগে আমি বলে নিই যে এলিমেন্টগুলো কী কী রয়েছে। পি ব্লক এলিমেন্ট, আমরা আজকে পিরিয়ডিক টেবিলে যে পার্টটুকু পড়বো সেটা হচ্ছে অনলি পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। পি ব্লক এলিমেন্টের মানে পি ব্লক এলিমেন্ট মানে কি, মানে যে পি ব্লকে এলিমেন্টগুলো মানে পিতে আমার শেষ ভ্যালেন্স ইলেকট্রনটা ফিল আপ হচ্ছে, সেগুলো দেখবে যে এটা গ্রুপ 13, এক মিনিট, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, 16, 17 অ্যান্ড 18, ঠিক আছে। এগুলো হচ্ছে সব আমাদের পি ব্লক এলিমেন্ট। এবার দেখো যে আমরা কি কি এলিমেন্ট আছে, আগে এলিমেন্ট না জানলে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। এটাই সব থেকে বেসিক পার্ট আছে যে এলিমেন্টগুলো তাহলে মনে রাখার যে ট্রিক রয়েছে, মনে রাখতে হবে যে যদি আমি 13কে মনে করি বোরন ফ্যামিলিকে আমি যদি করতে পারি, তাহলে একটা জিনিস হলো এটা 13th গ্রুপ, ঠিক আছে, এটা পিরিয়ডিক টেবিলের 13th গ্রুপ, আর এটাকে বলা হয় বোরন ফ্যামিলি। আমি হয়তো অনেক সময় ইউজ করব ওয়ার্ডটা বোরন ফ্যামিলি, ঠিক আছে, মানে ফার্স্ট অ্যাটমের নাম নেয় বোরন ফ্যামিলি এটা, ঠিক আছে। এটাকে বলা হবে কি কার্বন ফ্যামিলি, এটা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি, এটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলি, ঠিক আছে, এটা ফ্লোরিন ফ্যামিলি বা, ঠিক আছে, ফ্লোরিন ফ্যামিলি এটা, আর এটা তো ইনার্ট গ্যাস, ঠিক আছে। নিষ্ক্রিয় এলিমেন্ট, ঠিক আছে। এবার দেখো এগুলোকে কিভাবে আমরা মনে রাখবো। তাহলে বোরন ফ্যামিলিকে মনে রাখার জন্য আমাদের যেটা করতে হবে বেগুন, আলু, গাজর ইন থালি, ঠিক আছে। কি কি মনে রাখতে হবে তাহলে বেগুন, আলু, গাজর, বেগুন, আলু, গাজর ইন থালি। কে বলেছে এটা নেহাজি বলেছে, ঠিক আছে, বোঝা গেল। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম আর নিওমিনিয়াম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে যে কার্বন ফ্যামিলি। তাহলে কার্বনকে মনে রাখার জন্য এটা আমাদেরকে যেভাবে মনে রাখতে হচ্ছে কাহে সীতাজি, ঠিক আছে, কাহে সীতাজি শুনো প্রভু ফ্লাই করকে আতে, ঠিক আছে। তাহলে ট্রিক হচ্ছে কাহে সীতাজি শুনো প্রভু ফ্লাই করকে আতে, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে ট্রিকগুলো লিখে রাখো, ঠিক আছে, যাতে তোমাদেরই কাজে লাগবে। তারপরে কি রয়েছে नाइट्रोजन फैमिली के मने रखा नाना पाटेकर आस्क, ठीक है, सबका शरीर बीमार, ठीक है, नाना पाटेकर आस्क सबका शरीर बीमार, ठीक है। अच्छा, তারপর অক্সিজেন ফ্যামিলিকে মনে হয় उससे ওস ও সে টিপো, ঠিক আছে, এটা মনে অক্সিজেন ওস সে টিপো। আচ্ছা, এর জন্য কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। फिर कल बाहर आई आंटी, ठीक है, फिर कल बाहर आई आंटी, এইভাবে মনে রাখতে হবে এটা, ঠিক আছে। আর এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন, ওকে। তাহলে এই ফ্যামিলিটাকে তাহলে আমি এইভাবে কেউ বোরন ফ্যামিলিকে মনে হতে বেগুন, আলু, গাজর इन थाली। कार्बन फैमिली का है सीताजी सुनो प्रभु फ्लाई करके आते हैं। नाना पाटेकर आँख सबका शरीर बीमार, ঠিক আছে, उससे टीपो, ওকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাকে তাহলে কিভাবে বলা হবে যে ফির কাল বাহার আই আন্টি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। তাহলে এটা গেল আমাদের একদম বেসিক যে পি ব্লক এলিমেন্টগুলো আমার কী কী রয়েছে, তার গ্রুপ কি কত নম্বর গ্রুপে। তাহলে বোরন ফ্যামিলি হচ্ছে 13, কার্বন ফ্যামিলি হচ্ছে 14-এ রয়েছে। তাহলে এইটা হচ্ছে এই বেসিক জিনিস কিন্তু আমাকে মনে রাখতেই হবে, ওকে। এরপর দেখো পরীক্ষাতে সব থেকে যেগুলো আসে যে পয়েন্টগুলো এখান থেকে বেসিক পার্টটা থেকে আসে, আমি তোমাদেরকে বলি যে আসে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এদের ভিতরে কোনগুলো,
ঠিক আছে। তাহলে রেডিও অ্যাক্টিভগুলো মনে রাখতে গেলে আমাদেরকে যেটা মনে নেহাজি ফ্লাই করকে আতে হ্যাঁ, ঠিক আছে। मतलब নিওমিনিয়াম নিওমিনিয়াম আর হচ্ছে फेरोबियम एफएल नेहाजी फ्लाई करके आते हैं তারপর থাকছে পোলোনিয়াম স্ট্যাটিন আর হচ্ছে রেডন ঠিক আছে। তাহলে তাহলে কি কি থাকছে আমাদের চারটে টোটাল পেরিওডিক নয় টোটাল প্রি ব্লকের ভেতর চারটে থাকছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটি যারা শো করে তাদের কি আর মনে হয় নেহাজি ফ্লাই করকে আতে हैं আর থাকছে পোলোনিয়াম স্ট্যাটিন রেডন পাঁচটা অ্যাটম পাঁচটা মলিকুল থাকছে যেগুলো মাত্র রেডিও অ্যাক্টিভিটি শো করে ঠিক আছে। তো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড কোনগুলো হবে সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড মানে যেটা ল্যাবে প্রিপেয়ার করা হয় ঠিক আছে। এদের ভেতর সিনথেটিক্যালি প্রিপেয়ার নেহাজি ফ্লাই করকে আতে हैं मतलब নিওবিনিয়াম আর হচ্ছে ফেরোবিয়াম ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড। আচ্ছা অ্যাবান্ডেন্স ইন আর্থ অ্যাবান্ডেন্স মানে ভূপৃষ্ঠে সব থেকে বেশি পাওয়া যায় যেটা ভূপৃষ্ঠে যেটা সব থেকে বেশি পাওয়া যায় ঠিক আছে। পি ব্লক এলিমেন্টের ভূপৃষ্ঠে সব থেকে যেটা মনে সেটা হচ্ছে অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম ঠিক আছে। আর কি এটা হচ্ছে আয়রন। এটা মনে রাখার জন্য আমি এটা ট্রিক বলছি মনে রেখো যে ওমানসের আলো ফেকো এটা মনে রাখা যায়। ও ফর অক্সিজেন এসআই স্যার ফর সিলিকন আলু ফর অ্যালুমিনিয়াম আর এফি ফর এখানে কোশ্চেন একটু ঘুরিয়ে আসে যে এই চারটে এলিমেন্ট তো সবাই মনে রাখলো কিন্তু চারটেই লিখে দিয়ে চলে আসে পরীক্ষাতে। যদি বলে যে আর্থ ক্রাস্টে সব থেকে বেশি পাওয়া যায় নন মেটাল তাহলে তোমাকে বলতে হবে অক্সিজেন বা সেকেন্ড যদি বলে সিলিকন। কিন্তু যদি বলে যে আর্থ ক্রাস্টে সব থেকে বেশি ধাতু পাওয়া যায় মেটাল পাওয়া যায় যদি বলে তাহলে সেটা হবে অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে আয়রন। তাহলে বোঝা গেল যেখানে কোশ্চেনগুলো সমস্যা হয় তাহলে বোঝা গেল। তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা এখানে বেসিক পার্টটা দেখলাম এটা কীভাবে আমি পিরিয়ড টেবিলটা মনে রাখবো পি ব্লক এলিমেন্টগুলোকে জেনে নিলাম তারা রেডিও অ্যাক্টিভ কিনা তারা সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড কিনা আর আর্থ ক্রাস্টে কোনটা বেশি পাওয়া যায়। এখানে মুখস্থ করার মতো কিছু নেই আমি ট্রিক বলে দিলাম তোমরা এখান থেকে আরামসে করে নিতে পারবে। এবার যে জিনিসটা দেখো যে আচ্ছা আরেকটা জিনিস এখানে আমার বলে নিই যে এখানে আরেকটা প্রপার্টি যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি যে জেনারেলি আমরা বেশিরভাগ মেটাল কি হয় যখন লিকুইড থেকে সলিডে যায় লিকুইড থেকে সলিডে যাবে তখন তার ভলিউমটা কি হচ্ছে কমে যায় তাই তো। তাহলে ভলিউম কি হচ্ছে কমে যায় ঠিক আছে জেনারেলি সবার ক্ষেত্রে এটা সিম্পল একটা রুল। কিন্তু জলের ক্ষেত্রে কি হচ্ছে জল যদি আমরা দেখি জলের ক্ষেত্রে কিন্তু মানে লিকুইড থেকে যখন সলিডে যাচ্ছে তখন ওর ভলিউম কিন্তু বেড়ে যায় মানে বরফের আয়তন কিন্তু বেশি ঠিক আছে। তাহলে বরফের আয়তন যেহেতু বেশি হয় তাহলে এই ধরনের ফ্যামিলির ভেতর আছে দেখবে তোমার তিনটে মলিকুলার আছে জার্মেনিয়াম গ্যালিয়াম আর বিসমাথ। কি এটা মনে রাখতে হবে তোমাদের জার্মেনিয়াম গ্যালিয়াম আর বিসমাথ এরা হচ্ছে যখন সলিড ফর্ম করে তখন হচ্ছে ভলিউম কম করার থেকে বেড়ে যায় এরা ঠিক আছে লিকুইড থেকে সলিডে গেলে বেড়ে যায়। তাহলে এটাকে মনে রাখার যদি আমি ট্রিক বলি তোমাদেরকে সেটা হচ্ছে জিবি মানে গিগাবাইট গিগাবাইট জি ফর গ্যালিলিয়াম জার্মেনিয়াম জি এ ফর গ্যালিয়াম আর বি ফর বাইট ফর বিসমাথ। তাহলে বোঝা গেল কীভাবে মনে রাখবে ঠিক আছে। আমি প্রতিটা জিনিস বললাম সেগুলোকে মনে রাখার টপ কি আর ট্রিকও বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে। এবার দেখবো যে মেটালয়েড মানে কি মেটালয়েড মানে যে তোমার
তোমার ধাতুরও গুণ রয়েছে আর অধাতুরও প্রপার্টি দুটোই মানে একসাথে এ করছে। এ ধরনের কিছু আমরা ছোটোবেলায় পড়েছিলে যে কিছু কিছু ধাতু গল্প রয়েছে, ঠিক আছে, ধাতু গল্প বা মেটালয়েড, ঠিক আছে, সেইগুলো তাহলে পিরিয়ডিক টেবিলে কোথায়? পিরিয়ডিক টেবিলটা আমরা যদি ভালো করে দেখি, এটা হচ্ছে ইনার্ট গ্যাসের পিরিয়ড, ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস এটা। তাহলে এটুকু পার্ট সবার ক্লিয়ার, এগুলোকে জেনে নিন। এবার দেখো ধাতু কোনগুলো, অধাতু কোনগুলো আর ধাতু। আমি আগে ধাতু গল্পটাকে আলাদা করে দিই, ঠিক আছে। ধাতু গল্প তাহলে কি হচ্ছে, এটাকে মনে করার জন্য আমাকে যেটা জানবে, আজ সবসে তেজ, আজ সবসে তেজ, এই পাঁচটা যেটা থাকছে, আজ সবসে তেজ। আজ পর কি হচ্ছে, তো আর্সেনিক, সেলেনিয়াম, টিন, আর্সেনিক, অ্যান্টিমনি, আর তোমার কি হচ্ছে এজি। হ্যাঁ, তাহলে আজ, আজ সবসে সবসে তেজ, বোঝা গেল। এই যে পাঁচটা রয়েছে, এই পাঁচটা এলিমেন্ট মনে রাখতে হবে। টপিক এইটা, এটাকে বলা হয় কি বলা হয়, মেটালয়েড, বোঝা গেল। এটা হচ্ছে মেটালয়েড। আচ্ছা, এই যে পার্টটা রয়েছে, বাকি পার্টটা এখান থেকে শুরু করে এই দেখো এইটুকু পার্ট, ঠিক আছে, এইটুকু পার্ট পোলোনিয়াম, এই পার্টটা হচ্ছে তোমার এই পার্টটা হচ্ছে আমার মেটাল, বুঝা গেল। আর যে বাকিটুকু পড়ে থাকলো, বাকিটুকু পড়ে থাকলো, এই পার্টটাকে বলা হয় নন মেটাল, অধাতু। আশা করি এটা ক্লিয়ার হলো সবার কাছে যে এই পাঁচটা আজ সবসে তেজ, ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে আমার ধাতুকল্প। আর বাকি এই যে আমি এটা করলাম এটা, ঠিক আছে। তাহলে এইভাবে এটা মনে রাখতে হবে। তাহলে বেসিক পার্ট এটা চলে গেল। এবার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। এটা না হলে গোটা পিরিয়ডিক টেবিল পড়ে আর কোনো লাভ নেই, ঠিক আছে। সুতরাং মানে আর পড়ার লাভ নেই, আর কেমিস্ট্রি সম্পর্কে তোমার কোনো আইডিয়াও থাকবে না, মানে কেমিস্ট্রি পড়ে কেমিস্ট্রিতে নাম্বারও আসবে না, কেমিস্ট্রি পড়ে তোমাদের কোনো লাভও থাকবে না। তাহলে সুতরাং এটার জন্য তোমাদেরকে বলি যে কীভাবে করবে এটা, ঠিক আছে। এটা করার নিয়ম দেখো, যে প্রথমে আমার যে তোমার ইনার্ট গ্যাসগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে আগে লিখে নেব, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, এই লেখা হলো। তোমরা ইনার্ট পেয়ার এফেক্ট, ব্রিক বন্ডিং, ব্যাক বন্ডিং বা আয়নাইজেশন এনার্জি কতটা জানছো সেটা ইম্পর্টেন্ট নয়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে তোমরা এই পিরিয়ডিক টেবিলের ইলেকট্রনিক কনফিগারেশন কতটা জানছো, এটা না জানলে কিছুই তোমাদের শেখা হয়নি। তাহলে এটা জানার জন্য তুমি দেখো, এটা রুল হচ্ছে এইভাবে করতে হয়, এস পি, এস পি, এস ডি পি, এস ডি পি, তারপর কি আছে এস এফ ডি পি, তারপর হচ্ছে এস এফ ডি পি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে তাহলে কি হবে এটা সাজালাম, এসপি এসপি, এসডিপি এসডিপি, এসএফডিপি এসএফডিপি, ঠিক এটাই ভাবে আগে সাজিয়ে নেবো। যেহেতু এটা ফার্স্ট পি ব্লক ফ্যামিলির ফার্স্ট ফ্যামিলি, এটা
পি ব্লক, তাহলে পি এখানে লাস্টে কি থাকবে, একটা করে পি ফিল আপ থাকবে, তাহলে P1 ফিল আপ সবার, ঠিক আছে। এটা এর বাকি যেগুলো রয়েছে সবার হাইস্ট ভ্যালু। তোমরা তো নিশ্চয়ই জানো, তো বলার দরকার নেই। এসে সব থেকে বেশি, সব থেকে যতগুলো থাকে সেটা হচ্ছে 2টো থাকে, পিতে সব থেকে বেশি 6টা থাকে, ডিতে সব থেকে বেশি 10টা থাকে, আর এফে সব থেকে বেশি 14টা থাকে। তাহলে সুতরাং সব ফিল আপ করে দাও। 2 2 2, ডিতে কটা থাকে বললাম, ডিতে থাকে বললাম 10টা, 2 10টা, এখানে থেকে এসে থাকে 2টো, ডিতে থাকে 10টা, আর এফে থাকে 14টা। এবার হচ্ছে এদের নাম্বারিং দেওয়ার, ঠিক আছে। এটা যেহেতু ফার্স্ট এতে রয়েছে, তাহলে এটা হবে আমার সেকেন্ড, মানে সেকেন্ড রো এটা, তাহলে 2, হ্যাঁ 2 সেকেন্ড রো। এটা থার্ড রো, থার্ড রো সম্পর্কে আজ থেকে একটা জিনিস বলি, এখানে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় কোনো ডি অরবিটাল লিখছি না, কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু ডি অরবিটাল থাকে, পুরো খালি ডি অরবিটাল থাকে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। অনেকে ভাবে যে এখানে ডি অরবিটাল নেই থার্ড গ্রুপে, থার্ড রোতে, ঠিক আছে, কিন্তু ডি অরবিটাল এখানে রয়েছে, ডি ভ্যাকেন্ট, আমি এখানে লিখে রাখি ডি ভ্যাকেন্ট, ঠিক আছে, খালি ডি অরবিটাল রয়েছে এখানে। আচ্ছা, তাহলে 3 গেল, তাহলে 4, আর এখানে 4, আর 1 কমে এখানে, ডি 1 কম হয়, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে 5 নম্বর রো, এখানে 5, আর 1 কমিয়ে এখানে 4, বোঝা গেল। তাহলে এটা 6 নম্বর রো, 6 এখানে 6, 1 কমিয়ে হচ্ছে তোমার ডিতে, হ্যাঁ 5 হবে, 1 মিনিট, 1 কমিয়ে ডিতে, আর হচ্ছে 2 কমিয়ে হচ্ছে, আরেকটা কমিয়ে তোমার হচ্ছে এফ, তাহলে 4, এটা 4, ঠিক আছে। এটা 7 নম্বর, এটা 7 নম্বর, এটা 6, এটা হচ্ছে 5। তাহলে বোঝা গেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা। তাহলে কীভাবে বুঝলে এটা, কীভাবে করলাম, যে প্রথমে এসপি এসপি, এসডিপি এসডিপি দুটো করে, আর এসএফডিপি আর এসএফডিপি সব দুটো করে লিখে নিলে, দিয়ে P1 যেহেতু এটা এটা এখানে P1, পিতে একটা থাকে, এখানে পিতে 2টো থাকে, এখানে পিতে 3টে থাকে, এখানে 4, এখানে 5, আর এখানে 6, এটা ফুলফিল হয়ে যায়। তাহলে বোঝা গেল যে ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কীভাবে এটা ভ্যারি করছে, যে এখানে হিলিয়ামগুলো আগে লিখে নিলে, তারপর এবার এক এক করে আমরা এরকম পরপর রং নিয়ে বসাবো। তাহলে বোঝা গেল এইভাবে একদম সিমিলার কেস এইভাবে আমরা পুট করব। কার্বনের ক্ষেত্রে খালি P1টা যেখানে কি P2 হবে, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রেও আমরা তাই করব, খালি P1টা এখানে P3 হবে, আর এই অক্সিজেনের ক্ষেত্রেও P1টা এখানে P4 হবে, সেম কপি পেস্ট হবে, ঠিক আছে। এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন, আশা করি সবার ইলেকট্রনিক কনফিগারেশন ক্লিয়ার হয়েছে। তো নেক্সট দেখা যাক। এবার দেখো অ্যাটমিক রেডিয়াই, ঠিক আছে। অ্যাটমিক রেডিয়াই কি হয়, জেনারেলি কি হয়, উপর থেকে যত নিচের দিকে যাবে তত অ্যাটমিক রেডিয়াইগুলো বাড়তে থাকে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে উপর থেকে তাহলে কি, তাহলে আয়নিক রেডিয়াই, অ্যাটমিক রেডিয়াই, অ্যাটমিক রেডিয়াই কি হচ্ছে, উপর থেকে নিচে আমরা হচ্ছে ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে কি হচ্ছে, টপ টু বটম, তাই তো, টপ টু বটম। কীভাবে করছে, এইভাবে টপ টু বটম, তাহলে অ্যাটমিক রেডিয়াই বাড়ছে। এক্ষেত্রেও এটা, এক্ষেত্রেও এটা। আচ্ছা, সব কিছুই ঠিক থাকবে, আমরা যখনই কোনো রেঞ্জ করব, যখন বোরন ফ্যামিলিতে আসবো কিন্তু আমাদের আটকে যেতে হবে, কারণ যত নাটক কিন্তু বোরন ফ্যামিলিতেই হবে, ঠিক আছে। তাহলে সব টপ টু বটম, এখানে বিসমাথ বড়, এইভাবে সব বাড়তে থাকবে, ঠিক আছে। এবার সব টপ টু বটম এইভাবে, কিন্তু আমি বলেছি যে বোরন ফ্যামিলি করার সময় ভেবে চিন্তে মুখস্থ করে যা ওইভাবে করবে করবে, কিন্তু তোমাকে মনে রাখতেই হবে যে বোরন ফ্যামিলিতে যখনই ঢুকবে এর নাটক শুরু হয়ে যাবে। কীভাবে হবে, যে দেখো বোরনের ক্ষেত্রে টপ টু বটম এখান থেকে এটা, এটা এক্সপেক্টেড ছিল, এটা আমরা এক্সপেক্ট করছিলাম, সব যেরকম পিরিয়ডিক ট্রেন্ড ফলো করছিল, কিন্তু এখানে যেটা হবে যে এই যে
যখন অ্যালুমিনিয়াম টু গ্যালিয়াম এটা হবে না, এটা ভুল, এটা হবে না। তাহলে এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এর ক্ষেত্রে যেটা ঠিক উল্টোটা হবে, মানে অ্যালুমিনিয়ামের বড় হবে তারপর গ্যালিয়াম হবে। তাহলে কেন হলো এটা? তাহলে বোঝা গেল যে অ্যালুমিনিয়ামের বড়, তারপর গ্যালিয়াম, তারপর বাকিটা ট্রেন্ড ফলো করছে। এটা কেন হলো দেখো, এটার কারণ যদি এক্সপ্লেন করতে চাও তাহলে এখানে দেখো যে অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ডি ছিল, ঠিক আছে, ভ্যাকেন্ডি এখানে ছিল, কিন্তু ফার্স্ট টাইম ভ্যাকেন্ডি অরবিটাল ফিল আপ হচ্ছে গ্যালিয়ামে, ফার্স্ট টাইম এখানে ডি ফিল আপ হচ্ছে, মানে ডি ইলেকট্রন আসছে এখানে। তাহলে যেহেতু ফার্স্ট টাইম ডি ইলেকট্রন এখানে আসছে, তাহলে ডি অরবিটালের তোমরা কি জানো যে শিল্ডিং খুবই কম, মানে শিল্ডিং এ কন্ট্রিবিউশন খুবই কম। মানে আমি যেটা বলতে চাইছি যে এই একটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এই ধরনের তোমার সেল রয়েছে, ধরো এখানে তোমার এস অরবিটাল রয়েছে, মানে এস ইলেকট্রন রয়েছে, এবার এখানে কি রয়েছে তোমার ডি অরবিটাল রয়েছে, ডি অরবিটাল পুরো শিল্ডিং, ঠিক আছে, মানে এখানে একটা ফাটা পর্দা টাইপের রয়েছে, ফাটা পর্দা মানে পর্দা রয়েছে যার কোনো পাওয়ার নেই, সব কিছু এদিক ওদিক হাওয়া পাস হতে পারছে। তাহলে তার ফলে কি হচ্ছে যে নিউক্লিয়াস থেকে এই এটার যে লাস্ট সেলটার প্রতি যে অ্যাট্রাকশানটা, আমি অ্যারোটা ভুল দিকে দিলাম, যে অ্যাট্রাকশানটা অনেক পরিমাণে বেশি, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, ফার্স্ট টাইম যেহেতু ডি অরবিটাল ফিল আপ হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে পোর শিল্ডিং এর জন্য, ডি ইলেকট্রনস এর পোর শিল্ডিং এর জন্য কি হচ্ছে, নাম্বার অফ, অ্যাকচুয়ালি দেখো এখানে হচ্ছে নাম, যে প্রোটন নিউট্রন সংখ্যা আছে, নিউক্লিয়ন নাম্বার এখানে বেড়ে গেল, কিন্তু সেই তুলনায় ইলেকট্রন কিন্তু মানে করছে না, পার্টিসিপেট করছে না। তাহলে কি হচ্ছে, ভালো নিউক্লিয়াসের রেড মানে পাওয়ারটা অনেক বেশি, ফলে কি হচ্ছে যে মেটেরিয়াল এটাকে অ্যাটমটাকে অনেক ছোট করে দিচ্ছে ফার্স্ট টাইম যদি। তাহলে কি হচ্ছে এটা, তাহলে লজিকটা কি যে মানে ফার্স্ট টাইম ডি অরবিটাল D10 ফিল আপ হচ্ছে, যার কন্ট্রিবিউশনের জন্য পোর শিল্ডিং, পোর শিল্ডিং, পোর শিল্ডিং, তাহলে শিল্ডিং পুর হওয়ার জন্য কি হচ্ছে আমার এই এক্সেপশনটা দেখতে পাবে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের ক্ষেত্রে আমার অ্যালুমিনিয়ামের বড়। তাহলে বোঝা গেল, এগুলো অ্যাটমিক রেডিয়াই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে রাখি, কিন্তু যখন বলা হবে আয়নিক আয়নিক রেডিয়াই যদি আমি বলি যে এদের আয়নিক রেডিয়াই, তখন কিন্তু একদম এই ট্রেন্ডই ফলো হবে। মানে আমি বলতে চাইলাম যে আয়ন B3+, যদি অ্যালুমিনিয়াম 3+, গ্যালিয়াম 3+, ইন্ডিয়াম 3+, তাহলে এর ক্ষেত্রে কিন্তু কোনো এক্সেপশন হবে না এর ক্ষেত্রে, কারণ আয়ন হয়ে গেছে এখন, এর ক্ষেত্রে কোনো এক্সেপশন কাজ করে না। হয়ে গেল, এটাও আসে পরীক্ষাতে আর এটাও আসে পরীক্ষাতে। এই অ্যাটমিক রেডিয়াসের ভেতর টপ টু বটম তো সবাই জানে বাড়ে, কিন্তু এই এক্সেপশনটা আমাদেরকে মনে রাখতে, আমরা যত প্রপার্টি পড়বো, যত প্রবলেম এই মানে বোরন ফ্যামিলিতে পাবো। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি তো জানো সবাই যে একটা ইলেকট্রনকে বের করে নিতে, মানে আয়নাইজড করতে আমাদের কি পরিমাণ এনার্জি লাগে, এটা সবাই জানে। কিন্তু আমি যেটা বলছি যে এটা তোমার ক্লাস 11-এ তোমরা পড়েছো, কিন্তু এর ট্রেন্ডগুলো কি কি রয়েছে। আয়নাইজেশন এনার্জি জানার জন্য প্রথমে তোমাকে বোরন ফ্যামিলি জানতে হবে। বোরন ফ্যামিলিতে কি হচ্ছে, আমি বলেছি যে এটা সব থেকে নটেঙ্কি ফ্যামিলি, তাহলে মানে সব থেকে নাটক করে এই ফ্যামিলিটা। তাহলে এটা জানতে হলে তোমাদেরকে, তোমরা তো পড়েছো যে টিল্টেড ডব্লু তোমাদেরকে জানতে হবে। সেটা হয় কি, টিল্টেড ডব্লু। আমি যদি এই ধরনের একটা গ্রাফ করি আয়নাইজেশন এনার্জি, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে,
এই টিল্টেড ডব্লু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই টিল্টেড ডব্লু মনে রাখলে তুমি বোরন ফ্যামিলির জন্য এখানে যদি এক মিনিট, এখানে যদি তোমার আয়নাইজেশন এনার্জি হয়, জাস্ট এ মিনিট, এখানে যদি আয়নাইজেশন এনার্জি ডিনোট করো আর এখানে যদি তোমার অ্যাটমগুলোকে করে, তাহলে আমি দেখবে তুমি টিল্টেড বেগুন, আলু, গাজর ইন থালি, বোঝা গেল যে বোরন ফ্যামিলিতে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমি যদি এইগুলোকে অ্যাড করি, যদি এগুলোকে অ্যাড করে দিই, দেখো তাহলে দেখো আমাদের কি রেঞ্জ আসছে, যে আয়নাইজেশন এনার্জিতে বোরন সব থেকে বেশি, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লোনিয়াম, তারপরে হচ্ছে গাজর, অ্যালিয়াম, তারপরে হচ্ছে ইন্ডিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের সব থেকে কম। তাহলে মনে রাখবে এটা হচ্ছে যে অ্যাডভান্সের কোশ্চেন, এটা যে অ্যাডভান্স নিট আর সিএইচএস, এসি, সিবিএসসি বোর্ড, এটা সবারই কোশ্চেন আছে, এটা আসবেই। টিল্টেড ডব্লু তোমাদেরকে মনে রাখতে হবে। আর ট্রেন্ডটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা বোরন ফ্যামিলির জন্য এটা এই ধরনের, ঠিক আছে। এবার যদি আমি পুরো ওভারঅল পিরিয়ডিক টেবিল লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা দেখো কীরকম রয়েছে। দেখবে যে আয়নাইজেশন এনার্জি তুমি দেখবে যে যখন উপর থেকে নিচে আসবে কমতে থাকবে, ঠিক আছে। উপর থেকে নিচে কি হয়, আয়নাইজেশন এনার্জি আমি এখানে করছি, আয়নাইজেশন এনার্জি তোমার কমতে থাকে টপ টু বটম। আমরা টপ টু বটম যখন যাব তখন কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জি কমতে থাকে, মানে আমি এই ট্রেন্ডের কথা বলছি, এটা হচ্ছে এই ধরনের, ঠিক আছে। আমরা যদি ক্লোরিন ফ্যামিলিতে দেখি তাহলে এটা হচ্ছে এই ধরনের, ঠিক আছে। অক্সিজেনের ক্ষেত্রেও তাই, নাইট্রোজেন ফ্যামিলিতেও তাই, ঠিক আছে। এবার শুরু প্রবলেমটা হয় এখানে, ঠিক আছে। এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হয় যে কার্বনের ক্ষেত্রে বা ঠিক আছে, সিলিকনের ক্ষেত্রেও ঠিক আছে, জার্মেনিয়ামের ক্ষেত্রেও ঠিক আছে, কিন্তু টিন আর লেডের ভেতর লেডের আয়নাইজেশন এনার্জিটা অনেকটাই বেশি, ঠিক আছে। আর এক্ষেত্রে এখানে তো আমি বলেই দিলাম, যদি তুমি এ অনুযায়ী করতে চাও, যদি পরপর মলিকুলার অনুযায়ী মনে করতে তাহলে এটা মনে রাখতে হবে বটম টপ। আমি যদি এইভাবে মনে রাখি বটম টপ মানে ডাউন আপ, আবার ডাউন আপ, আবার ডাউন, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদেরকে মনে রাখতে। তাহলে এক্সেপশনটা কোথায় কোথায় এলো দেখো, যে এলো অ্যালুমিনিয়ামে এলো, থালিয়ামে এলো, আর এলো টিন আর। তাহলে আয়নাইজেশন এনার্জির সময় আমাদেরকে মনে রাখতে হবে এক্ষেত্রে দুটো ফ্যামিলিতে গন্ডগোল রয়েছে, একটা আছে বোরন ফ্যামিলিতে, একটা আছে কার্বন ফ্যামিলিতে গন্ডগোল রয়েছে, অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। কী হবে এটা মনে রাখবে, আমি তো ট্রেন্ড দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে টিন আর লেডের ক্ষেত্রে, বোঝা গেল। পরীক্ষায় এলে এইগুলো থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে, আমি কি বলছি, যে হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি অফ পিরিয়ডিক টেবিলে হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি যার, সেটা হচ্ছে হিলিয়াম, ওকে। আর লোয়েস্ট তাহলে কি হবে, লোয়েস্ট আয়নাইজেশন অফ দ্য পিরিয়ডিক টেবিলটা মনে রাখতে হবে, এই টপিকগুলো, এই জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে সিজিয়াম, ওকে। সিজিয়াম হচ্ছে লোয়েস্ট আর হিলিয়াম হচ্ছে হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, যে ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার, ঠিক আছে। ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটা কিছুই না, এটা আসলে এক ধরনের কি মেটালিক ক্যারেক্টার, মেটালিক
ক্যারেক্টার কীরকম হয় দেখো, জেনারেলি কি হয়, টপ টু বটম, ঠিক আছে, টপ টু বটম দেখলে যে টপ টু বটম কি হয়, আয়নাইজেশন এনার্জি কি হয়, টপ টু বটম কমতে থাকে। আর এটা ঠিক মেটালিক ক্যারেক্টার কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে, এটা ঠিক উল্টো, বোঝা গেল? তাহলে টপ টু এখানে কোনো এক্সেপশন নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, এটা মেটালিক ক্যারেক্টার, আয়নাইজেশন এনার্জি যেহেতু কমে আর মেটালিক ক্যারেক্টারটা বাড়তে থাকে এখানে, ঠিক আছে, টপ টু বটম। আচ্ছা নেক্সট, হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটিতে আমি এক্সট্রা কিছুই করাবো না, কারণ ডাটা বেস টপিক আর ডাটা বেস পুরো, ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যেটুকু দরকার আমি সেটুকুই লিখেছি, এর বেশি আমরা করব না, আর বেশি মনে রাখতে পারবো না আমরা, ঠিক আছে, তো যেটুকু দরকার আগে বলে নিই যে ইলেকট্রনের এখানে হচ্ছে মানে ভালোবাসাবাসির ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রনকে কে ভালোবাসে, মানে ইলেকট্রনকে কার সাথে বেশি ভালোবাসা কার সব থেকে বেশি, ঠিক আছে। সুতরাং তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি নামটা শুনে বুঝতে পারছো যে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বা ইলেকট্রনের প্রতি ভালোবাসা কার বেশি রয়েছে। আমাকে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন পাগল পুরো, ঠিক আছে, তাহলে ক্লোরিন হচ্ছে ইলেকট্রনের প্রতি প্রেম, ক্লোরিনের সব থেকে বেশি হচ্ছে ইলেকট্রন পাগল, একদম, ঠিক আছে। কি করে ইলেকট্রন পাগল কি হয় দেখো, যদি আমি মানে পুরো পিরিয়ডিক টেবিলে ক্লোরিনই একমাত্র যে ইলেকট্রনের প্রতি রয়েছে সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে। কি হয়, ক্লোরিন যখন একটা ইলেকট্রন নেয়, একটা ইলেকট্রন ক্লোরিন নিল, তাহলে কি হয়, ক্লোরিন হচ্ছে Cl মাইনাস হয়ে যায়, Cl মাইনাস হয়ে কি করে আর এনার্জি রিলিজ করে 349 কিলোজুল। ডাটা মনে রাখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যেহেতু রিলিজ করে তাহলে হিট অফ এনথালপি, তাহলে এর যে হিট অফ এনথালপি, ঠিক আছে, সেটা কি হবে, অবশ্যই তাহলে নেগেটিভ, যে রিলিজ করছে এনার্জি, ঠিক আছে, হিট অফ মানে মানে গেন অফ এনথালপি, এটা মানে তাহলে এনার্জি রিলিজ করছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন করে, কি হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন করে, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল, এতই পাগল যে হচ্ছে কি হচ্ছে বিয়ে করার সময় হচ্ছে নিজে সমস্ত খরচাপাতি করে, ঠিক আছে, খরচা করে সে বিয়ে করে নিচ্ছে, কোনো যৌতুক লাগছে না, বোঝা গেল। তাহলে কি হচ্ছে, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে যদি দেখো এই ডাটাটা, ফ্লোরিনের ক্ষেত্রে এটা M মাইনাস হয় কিন্তু রিলিজ করে, কিন্তু কম এনার্জি রিলিজ করে 328 কিলোজুল। তাহলে একমাত্র ক্লোরিন আছে সব থেকে বেশি গেন এনথালপি, নেগেটিভ এনথালপি, ঠিক আছে, এক্সোথার্মিক রিঅ্যাকশন করে, ইলেকট্রনের প্রতি ভালোবাসা, যার যত নেগেটিভ হবে তার ইলেকট্রনের প্রতি ভালোবাসা তত বেশি, একমাত্র ক্লোরিনের সব থেকে বেশি, বুঝলো, এক্সোথার্মিক রিঅ্যাকশন এটা। আচ্ছা, তাহলে এখানে শুধু তো আমি যেটা বললাম ঠিক আছে, কিন্তু এমনও কিছু এলিমেন্ট রয়েছে যারা হচ্ছে যে ইলেকট্রন নেবে অথচ তারা হিট দিতে হবে তাদেরকে, ঠিক আছে, তারা এন্ডোথার্মিক, ঠিক আছে, মানে তাহলে কি হচ্ছে, আমি তো এটা বললাম ইলেকট্রোপজিটিভ, তাহলে ইলেকট্রন গেন এনথালপি, যে গেন এনথালপি তাহলে পজিটিভ হবে, মানে এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে, এন্ডোথার্মিক রিঅ্যাকশন তাহলে কাদের ক্ষেত্রে হবে, যাদের ডেল্টা গেনটা পজিটিভ হবে, এটা মনে রাখতে হবে। কটা মাত্র এলিমেন্ট রয়েছে, নাইট্রোজেন রয়েছে, বেরিলিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ইনার্ট গ্যাস রয়েছে, এই যে সব ইনার্ট গ্যাস রয়েছে, আর অ্যানায়ন, বুঝা গেল, যত অ্যানায়ন আছে এদের কি হচ্ছে সব পজিটিভ হবে গেন, মানে এদেরকে কি করতে হয়, এরা তো যে কোনো এরা কি করে যে তোমার ইলেকট্রন, তো সাপোজ আমি একটা হিলিয়াম নিচ্ছি বা নিয়ন নিচ্ছি, এরা কি করবে, এরা ইলেকট্রন নেবে, আবার সঙ্গে এদেরকে এনার্জি দিতে হবে, প্লাস হিট নেবে, ঠিক আছে, তারপর গিয়ে এরা
নেগেটিভ হবে, মানে এরা যৌতিক যৌতিক নিচ্ছে, এর নিজের বিয়ে করছে, নিজের খরচায় বিয়ে করছে ইলেকট্রনকে নেওয়ার জন্য, আর এরা কি করছে যে যৌতুক নিয়ে তবে বিয়ে করছে। বোঝা যাচ্ছে, মানে উদাহরণটা যদি বুঝতে চাও এইভাবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই পার্টটা গেল আমার হচ্ছে এরা যৌতুক নেয়, ঠিক আছে, মানে এদের পজিটিভ। এবার আমাকে একটা জিনিস মানে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে ট্রেনটা আছে এদের ভেতর সব থেকে বেশি নিয়ন হচ্ছে সব থেকে বেশি যৌতুক নেয়। মানে আমি বলছি যে ডেল্টা এইচ পজিটিভ সব থেকে বেশি হচ্ছে নিয়নের। বোঝা গেল, কারণ এ যৌতুকটা বেশি নেয়। তাহলে এদের যে ট্রেনটা রয়েছে, যে ইনার্ট গ্যাসের ক্ষেত্রে নিয়ন যৌতুকটা সব থেকে বেশি নেয়, ঠিক আছে, মানে ডেল্টা এইচটা পজিটিভের সব থেকে বেশি, মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন এসব, মানে কি বেশি এনার্জি দিলে তবেই ইলেকট্রন নেবে। তারপরে হচ্ছে আর্গন আর ক্রিপ্টন প্রায় কাছাকাছি নেবে, সমান নেবে। তারপর জেনন, তারপর রেডন আর হিলিয়াম সব থেকে কম, মানে কম এনার্জি দিলে ইলেকট্রন নিয়ে নেবে। নিতে হবে, যৌতুক দিতে হবে, কিন্তু কম দিতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল টোটাল ওভারঅল। ক্লোরিনের তাহলে কি হচ্ছে, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে, মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, আর ডেল্টা এইচ নেগেটিভ সব থেকে বেশি, মোস্ট, ঠিক আছে। আর হিলিয়ামের কম, আর তার থেকে সব থেকে বেশি হচ্ছে নিয়নের, ঠিক আছে। তাহলে ডেল্টা এইচ পজিটিভ সব থেকে বেশি হচ্ছে ইউনিট। ওকে, তাহলে এই হলো ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি গেল। তাহলে আমাদেরকে যেটা জানতে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আর ইলেকট্রোনেগেটিভিটির আমি এখানে একটা চার্ট দিয়েছি, ঠিক আছে। এখান থেকে তুমি যে টপ টু বটম আমি তোমাদেরকে তো বলে দিই যে ইলেকট্রন নেগেটিভিটি ইএন দিয়ে ডিনোট করে, আমি ইএন দিয়ে ডিনোট করবো এখানে, ঠিক আছে। ইএনটা টপ টু বটম গেলে কমে, ঠিক আছে, টপ টু বটম এগুলো সব ক্লাস 11-এ তোমরা পড়েছো, ঠিক আছে। টপ টু বটম গেলে এটা কমে, মানে আমি এই যে এখানে ক্লোরিনের বেশি এইভাবে, এটা কাছাকাছি এক প্রায় বলে চলে, এভাবে। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও সব অক্সিজেনের অধিক বেশি, নাইট্রোজেন ফ্যামিলিতে নাইট্রোজেনের সব থেকে বেশি, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, ঠিক আছে। কার্বন ফ্যামিলিতে দেখো, কার্বন ফ্যামিলিতে একটু ঝামেলা আছে, ঠিক আছে। এরা সবাইকে এখান থেকে ঠিক ছিল, তারপর সিলিকন আর জার্মেনিয়ামের কাছাকাছি এক ছিল, মানে টিনেরও প্রায় কাছাকাছি এক, ঠিক আছে, কিন্তু লেডের হচ্ছে বেশি, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যে ইলেকট্রোনেগেটিভিটি এই কার্বন সিরিজে এসে গিয়ে তিনটের কাছাকাছি একই, সিলিকন, জার্মেনিয়াম আর টিন। আর এরা ট্রেন্ড ফলো করে না, এরা কি লেডের ক্ষেত্রে বেশি, এর ডাটা বেস্ট মনে রাখতে হবে এটা, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমি বলেছি বোরন ফ্যামিলি হচ্ছে সব থেকে নটাঙ্কি ফ্যামিলি, ঠিক আছে। এর ক্ষেত্রে আবার যদি আমি গ্রাফ ড্র করো তুমি, এই দেখো, তাহলে তোমাদেরকে যেটা মনে করতে হবে যে ভি মনে রাখতে হবে, ঠিক আছে। ভি, এক্ষেত্রে কি হচ্ছে, এখানে থাকছে বোরন, বেগুন, আলু, গাজর, তাহলে ঠিক আছে। তাহলে এই ট্রেনটা তোমাদেরকে মনে রাখতে হবে, ইএন এর এটা এখানে ইএন। তাহলে যদি আমি ট্রেন হিসাবে লিখো, তাহলে বোরনের সব থেকে বেশি, তারপর হচ্ছে থেলিয়াম, তারপরে হচ্ছে ইন্ডিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে বোঝা গেল এই ট্রেনটা তাহলে কীভাবে ফলো হচ্ছে। তাহলে এটা ইম্পর্টেন্ট খুব, ইলেকট্রোনেগেটিভিটিতে টপ টু বটম গেলে কমে। কার্বন ফ্যামিলিতে এসে তিনটের একই সেম ইলেকট্রোনেগেটিভিটি, সিলিকন, জার্মেনিয়াম, টিন। আর হচ্ছে বোরন ফ্যামিলিতে এই ভি ফলো করে, ঠিক আছে, ভি মনে রাখতে হবে, ঠিক আছে। সুতরাং আচ্ছা,
তাহলে গেল। এবার যে টপিকটা তোমাদেরকে বোঝালাম সেটা টোটালটাই হচ্ছে তোমার 11-এর পার্ট। আমি রিভাইজ করে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। যেহেতু পি ব্লক পড়বো, পি ব্লক তোমরা পিরিয়ডিক টেবিলে যখন পড়েছো তখন এগুলো সব পড়েছো, কিন্তু আমি তোমাদেরকে আবার রিভাইজ করে দিলাম, পরীক্ষা আসে এই কোশ্চেনগুলো। তাই এবার তোমাদেরকে নতুন টপিক পি ব্লকের যে পড়তে হবে সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট, নামটা শুনে কি মনে হচ্ছে? ইনার্ট পেয়ার এফেক্ট মানে 3 ওয়ার্ড, তাই তো? আমি কীভাবে কানেক্ট করছি জিনিসটাকে দেখো, 3টে ওয়ার্ড, ঠিক আছে। 3টে ওয়ার্ড মানে কি? 3টা ওয়ার্ড মানে হচ্ছে 3টে গ্রুপে এরা এফেক্ট করবে, ঠিক আছে। 3টে গ্রুপে এরা এফেক্ট করবে। কি কোন কোন গ্রুপে তাহলে এফেক্ট করবে এটা, ঠিক আছে। 3টে গ্রুপে যদি এফেক্ট করে মানে সেটা তাহলে পি ব্লকের গ্রুপ, পি ব্লকের 3টে গ্রুপ। পি ব্লকের 3টে গ্রুপে কে কে থাকছে? সেখানে থাকছে 13th, 14th and 15th, I mean বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, ঠিক আছে। তাহলে আমি জিনিসটাকে কানেক্ট করছি যে 3 ইনার্ট পেয়ার এফেক্ট, 3টে ওয়ার্ড রয়েছে, তাহলে 3টে গ্রুপে এরা কাজ করে। পি ব্লকের 3টে গ্রুপে কি কি? 13, 14, 15। কোনটাতে তাহলে কাজ করবে এরা? না, এরা করে তোমার হচ্ছে লাস্ট যে এলিমেন্টগুলো রয়েছে তার উপর। লাস্ট কী কী রয়েছে, শেষের এলিমেন্টগুলো কী কী রয়েছে মনে করো। যে যদি তুমি 13 বোরন ফ্যামিলিতে যাও সেখানে হচ্ছে থ্যালিয়াম। তারপরে তোমার যদি কার্বন ফ্যামিলিতে আসো সেখানে কি পাবে? লেড। তারপরে যদি নাইট্রোজেন ফ্যামিলিতে আসো সেখানে পাবে বিসমাথ। ওকে, তাহলে এই 3টে তুমি পাচ্ছ। এবার ধরো আমি যদি বলি যে এদের মানে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট মানে কি? আমি যদি বলি যে আমি একটা ওয়ার্ড বলছি যে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। হাইয়েস্ট অক্সিডেশন স্টেট মানে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন আমি তোমাদেরকে পড়িয়েছি, ঠিক আছে। এক্ষুনি পড়ালাম তোমাদেরকে যে হেলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছিল, জেনন এস যে কি হচ্ছিল, SF ডিপি ছিল। এটা কি ছিল? P1 ছিল, এটা 2 ছিল, এটা 14 ছিল, এটা 10 ছিল, ঠিক আছে। আর এখানে ছিল 6, এখানে ছিল 6, এখানে 5 আর এখানে 4, ঠিক আছে। যে আমি কি বললাম যে এখানে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট মানে কি হচ্ছে যে আমার লাস্ট সেল কি রয়েছে? 6। তাহলে 6 সেলে কি কি রয়েছে? সাব অরবিটাল রয়েছে S and P। তাহলে সেখান থেকে কটা ইলেকট্রন যেতে পারে? একটা, আর এখানে দুটো, মানে 3টে। তাহলে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট হবে তোমার যে T3+। বোঝা গেল হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। আর লোয়েস্ট যদি বলি, লোয়েস্ট অক্সিডেশন স্টেট যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে কি আসবে? তাহলে TL এটা কি হবে? লোয়েস্ট তাহলে কি একটা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে +1, বোঝা গেল। তাহলে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, লোয়েস্ট অক্সিডেশন স্টেট আশা করি বোঝা গেল। এবার থ্যালিয়ামের ক্ষেত্রে তাহলে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কি হচ্ছে আমার? 3+ আর লোয়েস্ট হচ্ছে 1। লেডের ক্ষেত্রে যেহেতু কার্বন ফ্যামিলিতে ঢুকে গেছে এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে দেখবেন P2 ছিল লেডের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, এক মিনিট, লেডের ক্ষেত্রে হয়ে যাবে Pb4+, বিসমাথের ক্ষেত্রে Bi5+ and 3+ লোয়েস্ট। তাহলে বোঝা গেল এটা লোয়েস্ট অক্সিডেশন স্টেট LOS, এটা হাইয়েস্ট অক্সিডেশন স্টেট HOS। তাহলে বোঝা গেল। এবার দেখো আমি কেন তোমাদেরকে বোঝালাম যে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, লোয়েস্ট অক্সিডেশন স্টেট। কারণ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কি হচ্ছে? স্টেবল হচ্ছিল সব ক্ষেত্রে, ঠিক আছে, হাইয়েস্ট অক্সিডেশন। কিন্তু ইন জেনারেল কি হচ্ছে? নর্মালি কি হয় যে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট স্টেবল হয়, ঠিক আছে। হাইয়েস্ট অক্সিডেশন স্টেট স্টেবল হয়, তাহলে এক্সপেক্ট ছিল আমাদের
যে হাইয়েস্ট অক্সিডেশনটা স্টেবল হবে। কারণ কি হচ্ছে লাস্ট সেল থেকে সমস্ত ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে আমার অক্টেট ফিল আপ হয়ে গিয়ে বেটার কনফিগারেশন পাচ্ছি, ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হবে। তাহলে এটা কেন হয়? ডিউ টু মানে কমপ্লিট অক্টেট, তাই তো? অক্টেট, তাহলে কমপ্লিট অক্টেট ফিল আপ হচ্ছে, ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল কনফিগারেশন পাচ্ছে, মানে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছিল। কিন্তু আমার যেটা এক্ষেত্রে হবে সেটা হচ্ছে যে লোয়েস্ট আমার ইনার্ট পেয়ার এফেক্টে দেখা যাবে যে থার্ড গ্রুপ, মানে তিনটে গ্রুপের 13, 14, 15 লোয়েস্ট অক্সিডেশন স্টেট বেশি স্টেবল দেন হাইয়েস্ট। উল্টোটা হচ্ছে এই তিনটের ক্ষেত্রেই মেনলি, বাকিগুলোতে লাগে কিন্তু কম লাগে, তিনটেতে লাগে। তাহলে বোঝা গেল যে তাহলে দেখো যে 3 থেকে 2টো ইলেকট্রন কমেছে, 4 থেকে 2টো ইলেকট্রন কমেছে 2 হয়েছে, 5 থেকে 2টো ইলেকট্রন কমেছে 3 হয়েছে। তাহলে আমার কথাটাকে কানেক্ট করার চেষ্টা করো যে পেয়ার কথাটা কেন এলো, যে ইনার্ট পেয়ার এফেক্ট। তাহলে তিনটে ওয়ার্ড আছে বলে 3টে গ্রুপ, আর ইন পেয়ার কথার অর্থ হচ্ছে যে 2টো করে ইলেকট্রন কম, এই জন্য আমি ইনার্ট পেয়ার এফেক্ট বলছি। বোঝা গেল যে এর লজিকটা কি রয়েছে? তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট। এবার আমি ইনারটা এক্সপ্লেন করি। এবার তাহলে ইনারটা কেন বলা আছে, তার আগে তুমি যদি নাও যে বেগুন, আলু, গাজর ইন থালি, এটাতে যদি দেখো যে আমি তোমাদেরকে এর ইলেকট্রনিক কনভার্সন এক্ষুনি দেখালাম, 6s2 4f14 5d10 6p1। তাহলে কি হচ্ছে যে এই যে পি অরবিটালটা, ঠিক আছে, এই যে পি এর ক্ষেত্রে আমি কি দেখাচ্ছি, আমি আসছি পি অরবিটালে, যে বোরনের ক্ষেত্রে যে বি দুটো অক্সিডেশন স্টেট B3+ বেশি স্টেবল। বোরনের তো এই অক্সিজেন এটা B1 এক্সিস্টই করে না, নট এক্সিস্ট, এটা তৈরি হয় না কখনো, এত আনস্টেবল যেটা কখনোই তৈরি। সবারই দেখবে 3+ স্টেবল, ঠিক আছে, কিন্তু টিএল এর ক্ষেত্রে, থ্যালিয়ামের ক্ষেত্রে দেখবে যে T1 বেশি স্টেবল, ঠিক আছে, TL+1 বেশি স্টেবল। তাহলে বোঝা গেল এটার কারণ হচ্ছে দেখো যে পি ইলেকট্রনকে একটা খুব সহজে ছেড়ে দেবে, কিন্তু যেহেতু এখানে ডি অরবিটাল রয়েছে, ডি অরবিটালে কি হচ্ছে পোর শিল্ডিং এর জন্য মানে ফাটা পর্দা দিয়ে রয়েছে, একদম টেনে রেখেছে নিজে রেখে, ঠিক আছে, একদম নজরে রেখেছে, ঠিক আছে। সুতরাং এস ইলেকট্রন কি হয়, জেনারেলি কি হয়, এটা 6s এ রয়েছে, 6 যে দুটো ইলেকট্রন রয়েছে এই দুটো ইলেকট্রনকে নিউক্লিয়াস একদম খুব শক্তভাবে ধরে রেখেছে, ফাটা পর্দার শিল্ডিং কম, ঠিক আছে। শিল্ডিং কি হচ্ছে, যদি ভালো পর্দা হতো তাহলে পর্দার জন্য কিছুটা বাধা পেত, ঠিক আছে, রেডারে আটকে যেত, কিন্তু এর রেডার কি হচ্ছে ফাটা রেডার, যার জন্য কি হচ্ছে নিউক্লিয়াস একদম টেনে রেখেছে, বাইরে যেতেই দিচ্ছে না। তাহলে এটাই হচ্ছে তখন কি হচ্ছে ইনার্ট হয়ে যাচ্ছে, একে বের করা খুব টাফ হয়ে যাচ্ছে। বোঝা গেল, এটাকেই বলা হচ্ছে এই জন্য ইনার্ট পেয়ার এফেক্ট। বোঝা গেল যে 6s2 যে ইলেকট্রনটা রয়েছে ডিউ টু লো শিল্ডিং, পোর শিল্ডিং এর জন্য কি হচ্ছে 6s2 ইলেকট্রনকে বের হতে দিচ্ছে না, এটাকেই আমরা বলবো ইনার্ট পেয়ার এফেক্ট। বোঝা গেল। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কার্বন ফ্যামিলিতেও সেম ঘটনা ঘটে যাচ্ছে, কহে সীতাজি শুনো প্রভু ফ্লাই করকে আতে, তাই তো? তাহলে এর ক্ষেত্রেও সিমিলার, এর ক্ষেত্রে আমি আর ইলেকট্রন কনফারেন্স P2 থাকছে, তাহলে P4, তাহলে কি হচ্ছে এখানে P2+ বেশি স্টেবল, Pb2+ বেশি স্টেবল দেন Pb4+। তারপর কি হচ্ছে नाइट्रोजन फॉस्फोरस नाना पाटेकर आस्क सबका शरीर बीमार, बिस्माथ 3+ বেশি স্টেবল দেন বিসমাথ 5+। তাহলে বোঝা গেল ইনার্ট পেয়ার। তাহলে কোথায় কোথায় লাগছে কি ব্যাপার পুরো ক্লিয়ার
কনসেপ্ট হওয়া উচিত তোমাদের, ঠিক আছে? কোথায় লাগছে আমি পুরো ব্যাপারটা আরেকবার সামারাইজ করি যে কি হচ্ছে যে ইনার্ট পেয়ার এফেক্ট হচ্ছে তোমার তিনটে গ্রুপ, মানে পি ব্লকে তিনটে এফেক্ট গ্রুপ, মানে এতে লাগে গ্রুপে লাগে, তিনটে গ্রুপে 13, 14, 15। কি হচ্ছে যে ইন জেনারেল টেন হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট স্টেবল হয় ডিউ টু হচ্ছে তোমার অক্টেট ফিল আপ হয় ভালো করে, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পায়, এই জন্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেটগুলো সব স্টেবল হয়ে যায়, ঠিক আছে? তার ইলেকট্রনিক কনফিগারেশনগুলো এই বোরনের তো এটা এক্সিস্টই করে না, ঠিক আছে? কিন্তু কি হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য যেহেতু পোর সিল্ড ডি অরবিটাল প্রেজেন্স রয়েছে, ডি এবং এফ দুটোই রয়েছে, কি হচ্ছে তোমার 6s2কে খুব শক্তভাবে ধরে রাখে, তার ফলে শুধুমাত্র p1 থেকে একটা ইলেকট্রন বেরোতে পারে, কিন্তু বাকি এসে থেকে ইলেকট্রন বেরোতে পারে না, তার জন্য কি হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, দুটো ইলেকট্রন পেয়ার। সুতরাং এই ফেনোমেনাটাকে আমরা বলবো যে ইনার্ট পেয়ার এফেক্ট। এর অ্যাপ্লিকেশন ভীষণ অ্যাপ্লিকেশন রয়েছে, তাহলে অ্যাপ্লিকেশনগুলো দেখে নেওয়া যাক। যে স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেটস, ঠিক আছে? এখানে এই জন্য তুমি দেখতে হবে যে অক্সিডেশন স্টেটসগুলো কী হবে তোমার স্টেবল হচ্ছে। আমার কথাতে কান দেবে যে যদি আমি B1 বোরনের এটা এক্সিস্টই করে না, বেগুন আলু গাজর ইন থেলা, তার থেলাতে যদি নেই তাহলে আমি যে +1 স্টেট শুধুমাত্র কি হচ্ছে থ্যালিয়ামের স্টেবল, এটা স্টেবল, ঠিক আছে? বাকি সবের ক্ষেত্রে আনস্টেবল, ঠিক আছে? বোরনের তো এক্সিস্টই করে না। +2 আমি বললাম যে লেডের ক্ষেত্রে স্টেবল, Pb2+, যে কাহে সীতাজি শুনো প্রভু, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এটা +2টা স্টেবল, সবারই 2+ স্টেবল, ঠিক আছে? নাইট্রোজেনের ফ্যামিলিতে, ঠিক আছে, বিসমাথে শুধুমাত্র নানা পাটেকার আস सबका शरीर बीमार, তাহলে 3+ হচ্ছে শুধুমাত্র বিসমাথে স্টেবল, তারপর রেঞ্জটা চেঞ্জ হবে, বুঝে গেল? আচ্ছা, বোরন ফ্যামিলিতে 3+ এর স্টেবিলিটি কিরকম? বোরনের 3+ শব্দে বেগুন আলু গাজর তাহলে বোরনের সব থেকে বেশি স্টেবল, ঠিক আছে? কার্বন ফ্যামিলিতে 4+ হচ্ছে কার্বন কাহে সীতাজি প্রভু, কার্বন 4+ স্টেট শুধুমাত্র কার্বন ফ্যামিলির বেশি, মানে কার্বনের বেশি স্টেবল। আচ্ছা, 5 নম্বর যেটা 5 অক্সিডেশন স্টেট নাইট্রোজেন নানা পাটেকার আস্ক सबका शरीर बीमार, 5 নম্বর তো বিসমাথের একদমই স্টেবল না, হচ্ছে নাইট্রোজেন স্টেবল। তাহলে বোঝা গেল কোন কোন অক্সিডেশন স্টেট ওভারঅল পি ব্লকে সব থেকে বেশি স্টেবল, আমি এখানে তার লিস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? যে এখান থেকে তোমরা আরামসে সব এই যে টেবিলটা আছে এই অক্সিডেশন স্টেটের এই টেবিল থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে, টেবিল অনুযায়ী তোমাকে বলে দেবে যে +3 দিয়ে দিল, +4 থেকে দিয়ে দিল, তোমাকে এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার কিছুই নেই, ঠিক আছে? যে লেড কখনো লেডের +2 স্টেবল হয়, 4 স্টেবল হয় না, তাহলে সেক্ষেত্রে কার্বন হবে, সেই রেঞ্জটা তোমরা ফলো করবে, এই রেঞ্জটা, ঠিক আছে? কার্বনের এই রেঞ্জটা ফলো করবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা তাহলে কি বলছিলাম যে স্টেবিলিটি কি হচ্ছে মিনিট, স্টেবিলিটির এক্ষেত্রে কি আসছে কোশ্চেন আসে যে স্টেবিলিটি যে PbO আর PbO2, PbO2-র ভিতর কে বেশি স্টেবল? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে PbO2+ রয়েছে, তাহলে PbO বেশি স্টেবল, 4+ এক্সিস্ট করে না, ঠিক আছে? তারপর আছে যে কোশ্চেনগুলো আছে SnCl2 আর SnCl4, কে বেশি? এটা 4+, এটা 2+, SN4+ বেশি স্টেবল, তাহলে হচ্ছে এটা এক্সিস্ট করে। জার্মেনিয়াম এদিকে 4+ এর এই যে SnL4+, লেডের একমাত্র স্টেবল করে না, Cl2 GeCl4, কে বেশি স্টেবল, মানে কোনটা এক্সিস্ট করে? GeCl4 স্টেবল রয়েছে, ঠিক আছে? 4+ এর রয়েছে, 4+ একমাত্র পিবি থাকলে একমাত্র হবে না, ঠিক আছে?
ওকে, তাহলে এখান থেকে বোঝা গেল। এবার নেক্সট টপিক হচ্ছে অ্যাপ্লিকেশানে চলবে আইডেন্টিফিকেশান, কীভাবে তুমি অক্সিডেশন, রেডক্স, এগুলো তুমি আইডেন্টিফিকেশান। আচ্ছা, অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং। আচ্ছা, অক্সিডাইজিং এজেন্ট মানে কি হচ্ছে, অক্সিডাইজিং এজেন্ট মানে কি হচ্ছে, এজেন্ট যখন এই লেখা থাকবে সে অন্যের কাজ করে, তাই তো, মানে অন্যকে, অক্সিডাইজিং এজেন্টকে অন্যকে রিডিউস করে, তাই তো। কীরকম দেখো, অন্যকে রিডিউস করে। আমি যদি অক্সিডাইজিং এজেন্টের কথা ভাবি, যে আমার PB4+ রয়েছে, ঠিক আছে, PB4+ রয়েছে। PB4+ কি হতে চাইবে, তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, মানে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। যে ইলেকট্রন সে কি করছে, নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন নিয়ে নিলে হচ্ছে PB2+ হচ্ছে, ঠিক আছে। PB2+ হওয়া মানে এটা হচ্ছে, মানে কি, এ কি করছে, যে ইলেকট্রনটা অন্যের কাছ থেকে ইলেকট্রনটা নিচ্ছে, তাহলে অন্যকে অক্সিডাইজ করছে আর নিজে রিডিউস হচ্ছে, তাহলে এটা হচ্ছে অন্যকে যেহেতু অক্সিডাইজ করছে, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। বুঝা গেল, অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, সিমিলারলি আমরা এ দেখে স্টেবিলিটি দেখে SN2+ কি হতে চাইবে, সবসময় SN4+ হতে চাইবে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, ও কি করছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে মাইনাস, এ করছে, মানে দুটো ইলেকট্রন সে এ করে নিল, ঠিক ছেড়ে দিল, তাহলে এর ক্ষেত্রে এ হয়ে যাবে তখন রিডিউসিং এজেন্ট। তাহলে বোঝা গেল যে অন্যকে অক্সিডাইজ করছে, নিজের মানে রিডিউসিং এজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা করে নিতে পারবো। যদি সাপোজ এর রিয়াকশন এই ধরনের দেয় যে PbO2 রয়েছে, তাহলে কি হয়ে যাবে, PbO হয়ে যাবে প্লাস হাফ O2। এইভাবে আমরা রিয়াকশন করে নিতে পারি। আর এক্সিস্টেন্স আর নন এক্সিস্টেন্সের থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, যেটা এক্সিস্ট করবে কি করবে না। এ দেখো যে এক্সিস্টেন্সের জন্য যে আমরা কি জানি, যে অক্সিডাইজিং এজেন্ট আর একটা রিডিউসিং এজেন্ট থাকবে, সেটা কি করবে, এটা প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে, এটা প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে। সিমিলারলি ধর, যদি আমি অক্সিডাইজিং এজেন্ট বললাম PB4+, অক্সিডাইজিং এজেন্ট, আর আমার কি হচ্ছে, আমি একটা I- নিয়ে নিলাম, ঠিক আছে। যদি I- নিই, তাহলে কি করবে, আমার তো এক্সপেক্টেড প্রোডাক্ট লেড কখনোই 4-এ থাকবে না, লেড 2 হয়ে যাবে। আর কি হয়ে যাবে, এখানে আইটা কি হয়ে যাবে, যেহেতু আই এর কাছ থেকে ইলেকট্রনটা নেবে, তাহলে এটা হয়ে যাবে আমার I2 হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, যে PbI4, যে PbI4 ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল কেন, কারণ পিবি, তার এটা 4+ হতে হবে, আর এটাকে I- হতে হবে, এটা অক্সিডাইজিং এজেন্ট, আর এটা রিডিউসিং। যদি বলতো যে PbO, ঠিক আছে, সরি PbO না, PbI2 যদি বলতো তখন হতো, কারণ কি হচ্ছে, দুটোই রিডিউসিং এজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে I2 এক্সিস্ট। বোঝা গেল যে কেন আমার PbI4 এক্সিস্ট করছে না। কিন্তু অক্সিডাইজিং এজেন্ট কি হচ্ছে, যদি আমি একটা পিবি, এটা এটা কি হচ্ছে, এটা এখন কি হচ্ছে, এটা অক্সিডাইজিং এজেন্ট হলে এটা তাহলে রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। এখন Pb2+কে যদি আমি অক্সিডাইজিং এজেন্টের এটা রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, এবার এরকে যদি আমি গডফাদারের সামনে রেখে দিই, অক্সিডাইজিং এজেন্টের গডফাদার, গডফাদার অফ অক্সিডাইজিং এজেন্ট কে, সেটা সেটা হচ্ছে ফ্লোরিন, F-, ফ্লোরিন। ফ্লোরিনের সামনে যদি আমি একে রেখে দিই, একে বাধ্য তখন Pb4+-এ আসতেই হবে, ঠিক আছে। Pb4+-এ এসে এটা F- এর সাথে রিয়েকশন এবং এ করে Pb4+ একে বানাতে হবে। একমাত্র ফ্লোরিনের সাথেই Pb4+ হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই রিয়েকশনটা, ঠিক আছে। যে কীভাবে হয় দেখো, অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং পাওয়ারের যে এটা, ঠিক আছে, ট্রেন্ড, অক্সিডাইজিং পাওয়ার, অক্সিডাইজিং পাওয়ারের যে ট্রেন্ডটা দেখো, সেটা হচ্ছে F2 greater than Cl2 greater than Br2 greater than I2। বোঝা গেল যে ফ্লোরিন হচ্ছে গডফাদার, ঠিক আছে। কিরকম করে ফ্লোরিন কি করে, একটা ইলেকট্রন নেয়, নিয়ে কি হয়েছে, হাফ F2 কি হয়, F- হয়েছে, ঠিক আছে, এটা হাফ হয়
মাইনাস বুঝা গেল, এই মাইনাস হয়ে গেছে। তা এইভাবে তাহলে আমি যতগুলো দেখলাম যে যারা এতে থাকছে যে থ্যালিয়াম 3+ কে একে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে। যদি আমাদের গডফাদার চলে আসে তাহলে এই ক্ষেত্রে Tl3+ হবে, F- সাথে রিয়াকশন করবে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের একমাত্র মনে রাখবে ফ্লোরিন আর অক্সিজেনের সাথে এই জিনিসটা এটা হবে, বাকি হবে না, ঠিক আছে। আর কি হচ্ছে বিসমাথ, বিসমাথ যদি আমার 3+ থাকে সেটা কি হচ্ছে F2 সাথে রিয়াকশন করে বিসমাথ 5+ হবে, সেটা রিয়াকশন করে Bi F5 তৈরি হবে, ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে। এই জন্য এটা এটা শুধুমাত্র হবে ফ্লোরিন আর অক্সিজেনের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্লোরিন অ্যান্ড অক্সিজেন মাথায় রাখতে হবে আমাদের, এই জন্য আমাদের মনে রাখবে যে থ্যালিয়াম এটা পাওয়া যাবে, PbF4 পাওয়া যাবে, ঠিক আছে, বিসমাথ F5 পাওয়া যাবে। সিমিলারলি অক্সিডেজ এর ক্ষেত্রে Tl2O3 এক্সিস্ট করে, PbO2 এক্সিস্ট করে, ঠিক আছে, কিন্তু বিসমাথের এটা বিসমাথ O2 কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে। B2O5 এটা এক্সিস্ট করে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা এক্সিস্ট করে না, আমরা মুছিয়ে দিই, এটা নেচারে থাকে না, ঠিক আছে, এটাও আনস্টেবল, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের এক্সিস্ট করে, এটা আমাদেরকে মনে রাখতে ভেরি ভেরি, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কথা বললাম। একদম মাথায় রাখতে হবে, যেটা এক্সিস্ট করার পরীক্ষায় বহুবার এসেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট আসছে থার্মাল স্টেবিলিটি। আচ্ছা, থার্মাল স্টেবিলিটি মানে কি, যে হিট দিলে কতটা স্টেবল হবে, ঠিক আছে। হিট দিলে মানে হিট দিলে ভাঙে না, বা কেমিক্যাল স্টেবিলিটি মানে কেমিক্যালে কতটা রিয়াকশন করে। আমি যদি ফ্যামিলির এর ক্ষেত্রে যাই, তোমার তোমার হচ্ছে CCl4, তুমি যদি এগুলো CCl4, SiCl4, GeCl4, TiCl4 আর PbCl4, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে থার্মাল স্টেবিলিটি, যদি হিট দেওয়া হয় তাহলে হিট দিলে কি হবে, যেহেতু Pb কি চাইবে, এটা 4+ রয়েছে, এ চাইবে 2-তে যেতে, মানে PbO যদি আমি হিট করি তাহলে এটা Pb+ ভেঙে যাবে, তাহলে Pb2+ যেতে চাইবে, তাহলে এটা, তাহলে এর যে থার্মাল স্টেবিলিটি সব থেকে কম হবে, বোঝা গেল কি বললাম। তাহলে কার্বনের এটা সব থেকে থার্মাল স্টেবল, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, তারপর টিন, তারপর হচ্ছে রাইট, এই আছে থার্মাল স্টেবিলিটি। আচ্ছা, যদি আমি এটা নিই, যদি Cl2 ফর্মটা নিই, মানে দুটো ফর্ম, কার্বিন এটাকে বলা হয়, এটাকে কার্বিন বলে, এটা শুনেছো Cl2 যদি এই কেসটা নেওয়া হয়, দুটো নেওয়া হয়, SnCl2 আর PbCl2। যদি এর ক্ষেত্রে যদি আমি স্টেবিলিটি ধরি যে কেমিক্যাল স্টেবিলিটি, তাহলে কেমিক্যাল স্টেবিলিটি কিন্তু এটার ক্ষেত্রে তোমার তখন এটা সব থেকে বেশি স্টেবল হবে, কারণ Pb2+ রয়েছে, তারপরে এটা, তারপরে এটা, এটা তো ভেরি ভেরি আনস্টেবল, এটা তো অর্গানিকে পড়েছে, এটা কার্বিন বলা হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে আসে যে TlF3, ঠিক আছে, TlF3 তো এক্সিস্ট করে, ঠিক আছে, TlI3 কি এক্সিস্ট করে, বা CsI3 এটা কি এক্সিস্ট করে, হ্যাঁ এগুলো এক্সিস্ট করে, ঠিক আছে, এগুলোকে বলা হয় আইসোমরফাস। আইসোমরফাস বলার আগে আমি তোমাকে বলে নিই, এখানে কি হচ্ছে +3, ফ্লোরিনের জন্য +3 অনলি এক্সিস্ট করে, ঠিক আছে। Tl3+ কিন্তু এখানে কিন্তু আয়োডিনের সাথে এক্সিস্ট করবে না, এখানে এটা যেভাবে থাকে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যে তোমার কি হয়,
TL3 প্লাস কি হয় যে TL3 প্লাস তাহলে 3i মাইনাস এইভাবে থাকতে হয়, ঠিক আছে, কিন্তু এইভাবে থাকে না, এ কি হয় TL প্লাস থাকে, তাহলে এখানে TL প্লাস থাকে আর এটা থাকে, এটা ভেঙে যায় I2 আর I মাইনাস, এইভাবে রেজিস্ট করে এটা, ঠিক আছে, মানে এটা থাকে TL প্লাস আর ব্র্যাকেটে I2 প্লাস I মাইনাস, এইভাবে থাকে এরা, বোঝা গেল। CH2 দাও সিমিলার কেস, তাহলে সেই জন্য এটাকে বলা হয় আইসোমরফাস, মানে সেম ক্রিস্টাল সেম আয়নিকন এ, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট, এই জন্য এগুলোকে বলা হয় আইসোমরফাস। তাহলে TL I3 এক্সিস্ট করলে হবে CSI3 হবে এক্সিস্ট করে, তাহলে GaCl2 কিভাবে এক্সিস্ট করে, আদৌ কি এক্সিস্ট করে? হ্যাঁ করে। কিভাবে এক্সিস্ট করে না, এই কি করে গ্যালিয়ামের ক্ষেত্রে ও দুটোর সাথে কম্বাইন করে, করে কি করে GaCl3 আর হচ্ছে GaCl, এইভাবে এরা এক্সিস্ট করে। থিঙ্ক এটা ক্লিয়ার, ইনারফেয়ার এফেক্ট আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার যে পার্টগুলোতে আসি, যে ফার্স্ট অ্যাটম, ঠিক আছে, যে ফার্স্ট অ্যাটম অফ দ্য গ্রুপ, ফার্স্ট অ্যাটমটা কীরকম রয়েছে পি ব্লকের? ফার্স্ট অ্যাটম তো জানোই, যে আমি বলে দিলাম একদম প্রথমেই বলেছি, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, আর হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে, এটা ফার্স্ট অ্যাটম। ফার্স্ট অ্যাটমগুলোর ক্ষেত্রে কি থাকে দেখো, যে এদের মেনলি তুমি যে পয়েন্ট যেটা পাবে যে এদের 2s অ্যান্ড 2p থাকে, মানে 2s 2p থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম তাহলে এদের ভ্যালেন্সি হতে পারে, ম্যাক্সিমাম এরা কি করতে পারে, 4টে ভ্যালেন্সি পর্যন্ত এ করতে পারে, 4 ভ্যালেন্সি, ঠিক আছে, 4 কোভ্যালেন্সি, কত কোভ্যালেন্ট, মানে 4টে বন্ড করতে পারে এরা ম্যাক্সিমাম, ঠিক আছে। আচ্ছা, আর ম্যাক্সিমাম ইলেকট্রন কটা রাখতে পারে, 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম, এরা 8টা ইলেকট্রন এদের অক্টেট ফিল আপের জন্য এ করতে পারে, ডি অরবিটাল, এদের কোনো ডি অরবিটাল নেই, তাহলে নো ডি অরবিটাল, মাথায় থাকবে। এদের কি হচ্ছে হাইব্রিডাইজেশন কি কি হতে পারে, sp হতে পারে, sp2 হতে পারে, অ্যান্ড sp3 হতে পারে, ঠিক আছে, 4টে ভ্যালেন্সি পর্যন্ত হাইব্রিডাইজেশন হতে পারে। আচ্ছা, আমি তোমাদের আরও বলেছি যে তোমরা যখন 3 নম্বর রোতে পড়বে, 3 নম্বর রোতে কিন্তু সবার কিন্তু ডি অরবিটাল আছে, কিন্তু দেখানো যায় না, মানে যেহেতু ইলেকট্রন থাকে না, তাই এই জন্য ভ্যাকেন্ট অবস্থায় থাকে, ঠিক আছে। এবার আমি কি বললাম, যে এরা যে হাইব্রিডাইজেশনগুলো করতে পারে, যে sp2 অ্যান্ড sp3 চারটে ভ্যালেন্সি পর্যন্ত এরা করতে পারে, ঠিক আছে। কেন কেন এদের তো ডি অরবিটাল নেই, তো আমি যেটা বলছি যে এই s আর ভ্যালেন্সের কথা বলছি, তাহলে 1টা 2টো 3টে 4টে ভ্যালেন্সি পর্যন্ত এরা কোভ্যালেন্ট বন্ড বানাতে পারে, ঠিক আছে, মানে sp3 ম্যাক্সিমাম হতে পারে, ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে যেটা কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায়, সেটা 1 নম্বর যেটা আসে যে এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করে কিনা, তাহলে তার উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবে যে BF6 মাইনাস 3 মাইনাস BF4 মাইনাস 4, এটা F4 মাইনাস AL F6 3 মাইনাস SI F6 2 মাইনাস GCl6 2 মাইনাস SNOH হোল 6 2 মাইনাস, ঠিক আছে। এরা এক্সিস্ট কোনটা এক্সিস্ট করে কোনটা এক্সিস্ট করে না, তাহলে দেখো এ তো বললাম যে sp3 হতে পারবে না, তাহলে এটা এক্সিস্ট করে না, এটা হতে পারবে sp3, ঠিক আছে। এটা অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল রয়েছে, করতে পারবে, সিলিকনের রয়েছে, এটাও করতে পারবে, জার্মেনিয়ামের রয়েছে, এটাও করতে পারবে, ঠিক আছে, SN এর রয়েছে, এটা করতে পারবে। BF6 কখনো এক্সিস্ট করে না, ঠিক আছে, কারণ কি এটা কোভ্যালেন্সিতে বাড়াতে পারবে না। আচ্ছা, আরও একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে NCl5 আর PCl5 কোনটা এক্সিস্ট করে, NCl5 কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে, কারণ এটা 1 নম্বর তো এরা ভ্যালেন্সি চার্জ যেতে পারছে না, 1 নম্বর পয়েন্ট, কারণ কোভ্যালেন্সি 4-এর উপর যাবে না, কারণ ডি অরবিটাল নেই। আরেকটা জিনিস যেটা রয়েছে এদের লোন পেয়ার, ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে যে এই লোন পেয়ার,
লোন পেয়ার এখানে যেটা রয়েছে স্টেবল অবস্থায় রয়েছে, ঠিক আছে। কিন্তু Cl5 এলে এরা শেয়ার করতে পারবে না এটা, ঠিক আছে, এরা শেয়ার করতে পারবে না। তারপর ক্লোরিনের লোন পেয়ার আছে, তার সাথে এ হবে, এই জন্য এরা কি হচ্ছে, এরা এক্সিস্ট করে না। PCl5 কিন্তু এক্সিস্ট করে, ডি অরবিটালে রয়েছে বলে, ঠিক আছে। পরীক্ষার খাতায় তুমি কজ পড়বে না, কিন্তু এক্সিস্ট করে কি করে না এটা পরীক্ষায় আসে। সিমিলারলি NF6 এক্সিস্ট করে না, এদিকে PF6 কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে। আচ্ছা, এরা কি হয়, স্মল সাইজ হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে ক্ষেত্রে এরা হচ্ছে স্মলার সাইজ হয়, ঠিক আছে। স্মল সাইজের জন্য কার্বন ডবল বন্ড কার্বন ফর্ম করে, নাইট্রোজেন ডবল বন্ড নাইট্রোজেন নিজেদের ভেতর ট্রিপল বন্ড এরা ফর্ম করে নেয়, নাইট্রোজেন অক্সিজেন করে নেবে, ঠিক আছে। কারণ এরা হচ্ছে কি হচ্ছে পিপাই পিপাই, এখানে যে ধরনের এ থাকে পিপাই পিপাই পাই বন্ড থাকে, ঠিক আছে। কারণ কি এদের লাস্ট সেলে শুধুমাত্র পি সেল রয়েছে, কিন্তু তুমি যদি ফসফরাসে যাও, ফসফরাসে দেখবে ডি সেল রয়েছে, সেখানে D5 B5 পাবে। আমি তোমাদের দেখাচ্ছি, যত হেভিয়ার এতে যাবে তাদের আর দেখা যাবে না। কিন্তু আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো যে CH3 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 O, ঠিক আছে। আবার পি CH3 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 O, এখানে বলো কোনটাতে কোন বন্ড হবে। দেখো এখানে কিন্তু অক্সিজেনের পাই পি পাই, অক্সিজেনের তো পি থাকে পি পাই, আর এর ক্ষেত্রে ডি থাকে, তাহলে এটা ডি পাই। তাহলে এখানে যেটা আপনি করবে পি পাই ডি পাই বন্ড, ঠিক আছে, পি পাই ডি পাই পাই বন্ড করে নিলাম। কিন্তু এর যেহেতু ডি অরবিটাল নেই নাইট্রোজেনের, তাহলে এ কি করবে, এ পুরো এটাকেই দিয়ে দেবে, ঠিক আছে। শেয়ার করার মতো এর কাছে আর জায়গা নেই, শুধু লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারটা দিয়ে এটা কিন্তু পাই বন্ড ফর্ম করলো, কোভ্যালেন্ট বন্ড, আর এ কিন্তু কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে দিল, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এটা, তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের ক্ষেত্রে পি পাই, কার্বনের ক্ষেত্রে পি পাই বন্ড, এটার ক্ষেত্রেও পি পাই, এটাও পি পাই, মানে পি পাই বন্ড, কিন্তু এক্ষেত্রে পি পাই ডি পাই বন্ড হলো, ঠিক আছে, বুঝা গেল। ফসফরাস যত হেভিয়ার এলিমেন্টের দিকে যাবে তত, তাহলে এখান থেকে ফার্স্ট অ্যাটম থেকে যে যে জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, যে এক্সিস্ট কোনগুলো করে হাইব্রিডাইজেশনের জন্য, মানে কোভ্যালেন্সি 4 হতে পারবে, আর বেশি হতে পারবে না, তার জন্য এগুলো এক্সিস্ট করে, এগুলো করে না। আর কোন বন্ড থেকে পরীক্ষার আসে যে পি পাই ডি পাই বন্ড না পি পাই বন্ড, ঠিক আছে। জেনারেলি নিজেদের ভিতর করলে পি পাই, আর যত হেভিয়ারের দিকে যাবে সেখানে ডি পাই ইনভলভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা কি করব, বন এনার্জি থেকে শুরু করব, বন এনার্জি শুরু করে বাকি পার্টটা আমরা কমপ্লিট করব। আচ্ছা, আজকে যেটা হলো, আমরা যদি সামারাইজ করি, তাহলে আমরা আজকের পার্টে যেটুকু করলাম, যে পিরিয়ডিক ট্রেন্ড, ইনার্ট ফেয়ার এফেক্ট, অ্যালোট্রপসের ভেতর আমরা পিরিয়ডিক ট্রেন্ডগুলো পড়লাম, পিরিয়ডিক ট্রেন্ডের ভেতর অ্যাটমিক রেডিয়াস পড়লাম, অ্যাটমিক রেডিয়াসের কি কি রয়েছে, ডাউন দ্য গ্রুপ, জেনারেল ইনক্রিজ ডাউন দ্য গ্রুপে হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে পোর শিল্ডিংয়ের জন্য, ঠিক আছে। আয়নাইজেশন এনার্জিতে কী করলাম, যে কি হচ্ছে জেনারেল ডিক্রিজ ডাউন দ্য গ্রুপ হচ্ছে, ঠিক আছে। আর ডব্লু শেপে টিল্টেড ডব্লুতে এ হচ্ছে আয়নাইজেশন। আচ্ছা, ইলেকট্রন গেন এনথালপিতে আমরা কী করলাম, ক্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রন পাগল, আর নিয়ন হচ্ছে সব থেকে পজিটিভ, ঠিক আছে। আর ইলেকট্রোনেগেটিভিটিতে এটা বললাম, ঠিক আছে, এই রেঞ্জটা, ঠিক আছে। যে বেগুন, তার থালিয়াম, তারপরে মানে বোরন, থালিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, আর হচ্ছে অ্যালুমিনিয়াম শেষে সব থেকে। আচ্ছা, এখানে যেটা বললাম ইনার্ট ফেয়ার এফেক্টে যেটা দেখলাম, তার ডেফিনেশন দেখলাম, কোন কোন গ্রুপে অ্যাপ্লিকেবল, তার অক্সিডেশন স্টেট, লোয়ার অক্সিডেশন স্টেবল, আর কোন কোন এলিমেন্টগুলো। তাহলে বোঝা গেল যে এই হচ্ছে আজকের টপিক, এই আজকের কভার। নেক্সট ডেতে আমরা যেটা কভার করব সেটা এই অ্যালোট্রপ পার্ট থেকে আমরা শুরু করব। অ্যালোট্রপ পার্টে যে যে পার্টগুলো রয়েছে, অ্যালোট্রপে কার্বন, ফসফরাস, সালফার রয়েছে, তাদের প্রত্যেকটার কী কী অ্যালোট্রপ রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো
থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো থাকো। আর প্রবলেম হলেই কমেন্ট করো, যেটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি ডিসকাস করে দেবো, কমেন্ট মি। আর হচ্ছে পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে নেক্সট টপিকগুলোর জন্য, ঠিক আছে? সুতরাং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।